হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি টমাস গ্রের লেখা ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়াট আলোচনা করব, ঠিক আছে? তো এই চ্যানেলে যেহেতু শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়, বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়, সেহেতু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে? তো কবিতা শুরু করার আগে কবিতার ব্যাকগ্রাউন্ড, কবি সম্পর্কে এবং ইলেজি কি এই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, ঠিক আছে? তো কবি টমাস গ্রে 1716 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং কবি 1771 খ্রিস্টাব্দে 30শে জুলাই পরলোক গমন করেন। হিসাব করলে দেখা যায় কবি টমাস গ্রে 55 বছর বেঁচে ছিলেন, ঠিক আছে? কবির বাবা ছিলেন ফিলিপ গ্রে। তো কবি হিসেবে টমাস গ্রে যতখানি সমাদৃত হওয়া উচিত ছিল ততখানি তিনি হননি। তিনি প্রথম থেকেই তিনি একটা প্রচার বিমুখ ছিলেন। তিনি কখনোই নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাই দেখাননি। তিনি সুনাম চাননি, তিনি কাব্যসৃষ্টির মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে, নিজের খ্যাতিকে জাহির করতে চাননি। এর ফলে দেখা যায় টমাস গ্রের লেখালেখির সংখ্যাটাও খুব কম, ঠিক আছে? তো টমাস গ্রের মধ্যে আমরা একটা ক্লাসিক্যাল যুগের প্রভাব এবং আসন্ন রোমান্টিক যুগের একটা পদধ্বনি আমরা দেখতে পাই। 1798 খ্রিস্টাব্দে যে লিরিক্যাল ব্যালাডসের মাধ্যমে রোমান্টিক যুগের একটা আনুষ্ঠানিক সূচনা হয়, তার একটা পদধ্বনি আমরা দেখতে পাই, ঠিক আছে? তিনি পরবর্তীকালে তার যে অন্তরঙ্গ বন্ধু রিচার্ড ওয়েস্ট, তার মৃত্যুর শোকে একটা অনুপ্রাণিত হয়ে অনেকগুলি কবিতা এবং ইলেজি লেখেন। তা সত্ত্বেও টমাস গ্রে ছিলেন একজন ভীষণ জ্ঞানী, ভীষণ বহু প্রতিভাশীল একজন মানুষ। তিনি বড় মাপের মানুষ ছিলেন। তার লেখা আজও সমানভাবে সমাদৃত। তিনি ইংরেজি সাহিত্যে এক বরেণ্য পুরুষ। আজকে যে ইলেজিখানা আমরা আলোচনা করতে যাচ্ছি, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়াট, এটা একটা বিখ্যাত ইলেজি তার। তো এই গেল কবি প্রসঙ্গ। এবার আমরা জানবো ইলেজিটা কি। ইলেজি একটা গ্রিক শব্দ থেকে এসেছে, ইলেজিয়া থেকে এসেছে, যার অর্থ ল্যামেন্টেশন, ঠিক আছে? ইলেজি আমরা জানি যে ইংরেজি সাহিত্যের উষাকাল, অর্থাৎ অ্যাংলো স্যাক্সন যুগ থেকে ইংরেজি একটা ইলেজি লেখার প্রচলন ছিল, একটা রেওয়াজ ছিল অ্যাংলো স্যাক্সন যুগে, আমরা জানি। তো ইলেজি কি? অ্যান ইলেজি ইজ এ পোয়েম অফ মর্নিং or song of lamentation for the death of a person or persons nearest and dearest to the mourner. তো কি বললো? একটা ইলেজি হলো একটা কবিতা বা একটা গান। কিসের গান? ল্যামেন্টেশন, মানে ক্রন্দনের গান। কার জন্য? ফর ডেথ অফ দ্য পারসন, বা যে মর্নার যে আছে, ন্যারেটরের কোনো ডিয়ার বা ডিয়ারেস্ট বা প্রিয়জনের একটা কোনো ব্যক্তির একটা শোকের জন্য মেলানকুলি একটা পোয়েম, ঠিক আছে? তো এটা গেল ইলেজি, ঠিক আছে? এবার আমরা এই কবিতাটা, অর্থাৎ ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়াট, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা করব। এখানে কান্ট্রি চার্চিয়াট এই কথাটার মাধ্যমে আমরা কী বুঝি? খ্রিস্টান কমিউনিটিতে যে গির্জা থাকে, গির্জার পাশে যে ফাঁকা প্রাঙ্গণ থাকে, সেই প্রাঙ্গণে অনেক সময় মানুষকে কবর দেওয়া হয়, ঠিক আছে? তো সেই কবরটা এখানে কান্ট্রি চার্চিয়াট। এই ইলেজিটি কবি 1742 খ্রিস্টাব্দে লেখা শুরু করেছিলেন এবং 1749 খ্রিস্টাব্দে লেখা শেষ হয়। অনেকটা সময় ধরে তিনি লিখেছিলেন এই ইলেজিটি এবং পরিশেষে 1751 খ্রিস্টাব্দে এটা পাবলিশ করা হয়। এই ইলেজিটিতে কবি
যেন সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, সেই অশিক্ষিত মানুষের, সেই হতদরিদ্র হ্যামলেটের সেই মানুষগুলির জয়গান করার চেষ্টা করেছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আমরা জানি যে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হলেও সাধারণ মানুষ ইতিহাসের পাতায় স্থান পায় না, তাদের কোনো স্থান নেই। কবি এখানে বলেছেন এই হতদরিদ্র মানুষগুলো, এই অশিক্ষিত মানুষগুলো, হ্যামলেটের এই খেটে খাওয়া মানুষগুলো, এরা হয়তোবা শেক্সপিয়র হতে পারেননি, হয়তোবা মিল্টন হতে পারেননি, কিন্তু এদের মধ্যে সেই প্রতিভা ছিল। তারা হয়তো আলেকজান্ডার দি গ্রেট হতে পারেননি, কিন্তু এদের মধ্যেও সেই প্রতিভা ছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে এরা নিজেদেরকে প্রকাশ করতে পারেননি, তাদের কাছে সুযোগ ছিল না। ঠিক আছে, এইভাবে তিনি তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কবিগুরুর ভাষায় ওরা চিরকাল টানিদার ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রাণ ধরে। ঠিক এইভাবেই যেন কবিতাটির মাধ্যমে আমরা একটা ইউনিভার্সাল অ্যাপিল দেখতে পাই, একটা ইউনিভার্সাল অ্যাপিল, একটা সর্বজনীন একটা আবেদন। আমাদের হয়তো বা মনে হতে পারে যে এটা একটা প্রত্যন্ত গ্রামের কিছু অশিক্ষিত মানুষের একটা জীবন কাহিনী, এটা একটা জাস্ট লোকাল একটা সংকীর্ণ একটা বিষয়, কিন্তু না, এটার মধ্যে একটা ইউনিভার্সাল অ্যাপিল আমরা দেখতে পাই। সারা বিশ্বের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, যে অশিক্ষিত মানুষগুলো আছে, তাদের একটা জীবনের একটা চিত্র আমরা দেখতে পাই, তাদের একটা ভাগ্যের যে একটা ফলাফল সেটা আমরা দেখতে পাই। এখানে এইভাবে একটা ইউনিভার্সাল অ্যাপিল তৈরি হয়। তো শুরু করা যাক আমাদের লাইন বাই লাইন অ্যানালাইসিস। দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। কারফিউ মানে কি? কারফিউ মানে যে সান্ধ্যকালীন আইন জারি করা হয়, সাধারণভাবে গতানুগতিক দিক থেকে আমরা যেটা বুঝি সান্ধ্যকালীন আইন, কিন্তু এখানে মানে এই কবিতায় কারফিউ মানে হচ্ছে সান্ধ্যকালীন ঘন্টা। তাহলে কি কারফিউ মানে সান্ধ্যকালীন ঘন্টা। তা কারফিউ টোলস মানে ঘোষণা করে দেওয়া। তা কারফিউ টোলস দ্য নেল মানে হচ্ছে মৃত্যু, অফ পার্টিং ডে, কিসের? বিদায়ী দিনের মৃত্যু। ঠিক আছে, এখানে কি হলো তাহলে? দ্য কারফিউ মানে সান্ধ্যকালীন ঘন্টা ঘোষণা করে দিল সেই বিদায়ী দিনের মৃত্যু। এখানে একটা সুন্দর কম্প্যারিজন ইউজ করা হয়েছে। পার্টিং ডে মানে বিদায়ী দিন, মানে সমাপ্তি দিন। এখানে একটা তুলনা করা হয়েছে সেই সমাপ্তি দিনের সাথে সেই হ্যামলেটের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর সারাদিনের কাজকর্মর সমাপ্তির একটা সুন্দর তুলনা করেছেন কবি। ঠিক আছে, তো সান্ধ্যকালীন ঘন্টা এটাই বলছে, সেই হ্যামলেটের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে এটাই বলছে যে দিন তো শেষ হয়ে গেল, সুতরাং তোমাদেরও কাজকর্ম, সারাদিনের কাজকর্ম শেষ, তোমরা কাজকর্ম ফেলে বাড়িতে ফিরে এসো। এখানে একটা কথা বলে নেই আমি, যে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে সবসময় একটা শীতকাল থাকে, গ্রীষ্মকালটা খুব কম সময়ের জন্য এখানে থাকে। ঠিক আছে, তো যেহেতু শীতকাল থাকে সেহেতু সেই অঞ্চলগুলোতে আগুনের প্রতি একটা খুব টান থাকে সেখানকার মানুষগুলোর। ঠিক আছে, তো সান্ধ্যকালীন ঘন্টা এটাই বলছে যে দিন তো শেষ হয়ে গেল, সুতরাং তোমাদেরও কাজকর্ম ফেলে রেখে বাড়িতে ফিরে এসো এবং সন্ধ্যাবেলায় কি আগুনের পাশে বসো, এটাই বলছে। ঠিক আছে, আশা করি লাইনটা বোঝাতে পারলাম। পরবর্তী লাইন, দ্য লয়িং হার্ট উইন্ড স্লোলি ওভার দ্য লি। লয়িং মানে কি? লয়িং মানে হচ্ছে চিৎকার করতে করতে আসা, চিৎকার করতে করতে আসা। ঠিক আছে, হার্ট মানে হচ্ছে ভেড়ার দল বা গবাদি পশুর দল। ঠিক আছে, উইন্ড মানে হচ্ছে আঁকা বাঁকা, স্লোলি মানে ধীরে ধীরে, ওভার মানে তো জানোই, লি মানে হচ্ছে মিড ওভার গ্রাসল্যান্ড মানে তৃণভূমি। ঠিক আছে, এখানে মানেটা কি দাঁড়ায়? চিৎকার করতে করতে আসা। এখানে একটা প্রশ্ন যে সেই গবাদি পশুগুলো কেন চিৎকার করতে করতে আসে? তাদেরকে যখন মাঠে তৃণভূমিতে সারাদিন খাওয়ানো হয়, ঘাস খাওয়ানো হয়, তারা কি আনন্দ হয়? তখন বাড়ি ফেরার পথে গধূলি বা সন্ধ্যার সময় তারা বাড়ি ফেরার পথে খুব আনন্দে হই হুল্লোড়ভাবে চিৎকার করতে করতে আসে। গবাদি পশুর বিভিন্ন ডাক হয় না, তারা সেইভাবে চিৎকার করতে করতে আসে। ঠিক আছে,
তো লোয়িং হার্ট সেই হই হুল্লোড়ভাবে চিৎকার করতে করতে আসা সেই গবাদি পশুগুলো কীভাবে আসে, উইন্ড মানে আঁকাবাঁকাভাবে ধীরে ধীরে সেই তৃণভূমির উপর দিয়ে হেঁটে চলে আসে, ঠিক আছে। তারপর দ্য প্লাউ ম্যান হোমওয়ার্ড প্লোডস হিজ ওয়ারি ওয়ে। প্লাউম্যান মানে কি? প্লাউম্যান মানে হচ্ছে যারা লাঙল চালায় মাঠে, মানে চাষাভুষো মানুষ যারা লাঙল চালায়, ঠিক আছে, ফসল উৎপাদনের জন্য যারা লাঙল চাষায়, জমি কর্ষণ করে, তাদেরকে এখানে প্লাউম্যান বলা হয়েছে। হোমওয়ার্ড মানে কি? হোমওয়ার্ড মানে বাড়ির দিকে ফেরা। প্লটস মানে হচ্ছে খুব ক্লান্তভাবে হাঁটা, ঠিক আছে। হিজ ওয়ারি ওয়ে, তার ক্লান্ত রাস্তায়, ঠিক আছে। এখানে একটা কথা বলে নিই যে আমরা যখন স্কুল বা কলেজে যাই তখন মনের মধ্যে একটা বেশ সাহস থাকে, একটা উদ্যমতা থাকে, একটা তেজ থাকে, সেই বেশ উদ্যমতার সঙ্গে আমরা স্কুলে যাই বা কলেজে যাই। সেই রকমভাবে যখন কৃষকরা মাঠে কাজ করতে যায়, যাওয়ার সময় তাদের মধ্যে তাদের গতি একটা থাকে, তাদের মনে একটা সাহস থাকে, একটা উদ্যমতা থাকে, উদ্যমতার সাথে তারা মাঠে কাজ করতে যায়। কিন্তু সারাদিন কাজকর্ম করার পর সেই খেটে খাওয়া মানুষগুলো সারাদিন কাজকর্ম করার পর যখন দিনের শেষে বাড়ি ফেরে তখন তাদের অবস্থা খুবই করুণ হয়ে যায়, তাদের শরীর নিস্তেজ হয়ে যায়, তারা খুবই টায়ার্ড হয়, তারা এলোমেলোভাবে ঢুলোঢুলি করে হাঁটতে হাঁটতে আসে, ঠিক আছে। এখানে এই ইমেজরিটা কিন্তু ইউজ করা হয়েছে। প্লাউম্যান তাহলে মানেটা কী দাঁড়ালো? সেই চাষাভুষো লাঙল টানা মানুষগুলো সেই হেলোঢুলোভাবে শক্তিহীন তেজহীনভাবে খুব ক্লান্তভাবে বাড়ি ফিরে সেই সন্ধ্যার সময় হিজ ওয়ারি ওয়ে, সেই ক্লান্ত রাস্তায়। এখানে রাস্তা কি ক্লান্ত হয়? এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে রাস্তা তো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয়। তো মানুষের গুণটাকে যে অ্যাডজেক্টিভ ওয়ারি, মানুষের গুণটাকে এখানে বস্তুর সাথে জুড়ে দেওয়া হয়েছে, জোর করে জুড়িয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ট্রান্সফার এপিটেট, ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। অ্যান্ড লিভস দ্য ওয়ার্ল্ড টু ডার্কনেস অ্যান্ড টু মি, এবং সেই পৃথিবীটা, সেই দুনিয়াটা, সেই জগৎটা যেন অন্ধকারের মধ্যে ঢেকে যাচ্ছে এবং সেই অন্ধকার আমাকেও যেন গ্রাস করে নিচ্ছে। সেই সময় কবিতাটা লেখার সময় কবি তো সন্ধ্যাবেলায় সেই কান্ট্রি চার্চিয়ার্টের ওখানেই বসেছিলেন, ঠিক আছে। তো সেই কারণে সেই সন্ধ্যার সময় কী হয়? অন্ধকার আস্তে আস্তে গ্রাস করে নেয় সারা পৃথিবীকে। তো সারা পৃথিবী ভুল বললাম, অর্ধেকটাকে, ঠিক আছে। তো কবিকেও কিন্তু সেই অন্ধকারটা গ্রাস করে নিচ্ছিল একের পর এক, ঠিক আছে। তারপর নাও ফেডস দ্য গ্ল্যামারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড। ফেড মানে কি? ফেড মানে হচ্ছে বিলীন হওয়া, গ্লিমারিং মানে হচ্ছে চকমক করা, যে মৃদুভাবে চকমক ঝিকমিক করা, সেটা হচ্ছে গ্লিমারিং। ল্যান্ডস্কেপ মানে কি? আমাদের চারপাশে যে পরিবেশ দেখি, গাছপালা, পশু পাখি, তারপরে ধরো ভূমিরূপ, পাহাড় পর্বত, আকাশ বাতাস, জল, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, যেটা আমাদের কি দৃশ্য মানে একটা ছবি একটা, ঠিক আছে, এটা ল্যান্ডস্কেপ। অন দ্য সাইড মানে কি? আমাদের চোখের দৃষ্টি, মানে দৃষ্টিগোচর, ঠিক আছে। তো এখানে কি বলছে? এখন সেই ল্যান্ডস্কেপ মানে দৃশ্য, সেই চকমকে মিটমিট করা দৃশ্যগুলো আস্তে আস্তে আমাদের চোখের দৃষ্টিগোচর থেকে ফেড হয়ে যাচ্ছে, মানে মলিন হয়ে যাচ্ছে। যেহেতু অন্ধকার গ্রাস করে নিচ্ছে, সেহেতু আস্তে আস্তে তো মলিন হবে, ফেড হবে, ঠিক আছে। তারপর কি? অ্যান্ড অল দ্য এয়ার এ সোলেমন স্টিলনেস হোল্ড। অল দ্য এয়ার মানে বাতাস, সোলেম মানে হচ্ছে এখানে গম্ভীর, সিরিয়াস, ঠিক আছে, গাম্ভীর্যপূর্ণ। স্টিলনেস মানে একটা নিস্তব্ধতা, শান্তি, ঠিক আছে। হোল্ডস মানে ধরে রেখে। তো এই সময়টা কি হয়? সমস্ত বাতাস যেন একটা গাম্ভীর্যপূর্ণ, একটা নিস্তব্ধ, একটা শান্তি যেন ধরে রাখে। মানে কি, সন্ধ্যাবেলা কি সবাই যখন চুপচাপ থাকে, যখন বাড়ি ফিরে এসে সবাই, তখন কি একটা শান্ত, একটা নিস্তব্ধ, একটা গাম্ভীর্যপূর্ণ শান্তি কিন্তু বিরাজ করে সব সময়, ঠিক আছে।
শেপ হোয়ার দ্য বিটল হুইলস ইজ ড্রোনিং ফ্লাইট। হোয়ার দ্য বিটল মানে কি? বিটল মানে ঝিঝি পোকা বা গুবরি পোকা, হুইলস মানে ঘোড়ে, ইজ ড্রোনিং ফ্লাইট, ফ্লাইট মানে উড়ন, ঠিক আছে। ড্রোনিং মানে কি? তার পাখা দিয়ে কি ভো ভো একটা শব্দ হয়, তারা যখন উড়ে তখন কি পাখা দিয়ে একটা ভো ভো শব্দ হয়, সেটাকে বলছে ড্রোনিং। মানে ড্রোন ক্যামেরা যে আমরা দেখি না, ভো ভো একটা শব্দ হয়, একটা আওয়াজ, সেটাই বলছে এখানে ড্রোনিং, ঠিক আছে। তো এখানে দেখো বিটল মানে ঝিঝি পোকা বা গোবরি পোকাগুলো, হুইলস মানে কি? ঘোরে। কীভাবে ঘোরে? উপর নিচ করে, ভো 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 করে উপর নিচ করে যে ঘোরে, সেটা হচ্ছে হুইলস ইজ হিজ ড্রোনিং ফ্লাইট। সেই ভো ভো যে শব্দ, সেই উড়নটা মানে অনবরতভাবে করতে থাকে, ঠিক আছে। আমরা সন্ধ্যাবেলা দেখি, সন্ধ্যা হলেই সেই ঝিঝি পোকাগুলো লাইট দেখলে লাইটের পাশে এসে ভো ভো করে উপর নিচ ঘুরতে থাকে, এটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ড্রাউজি টিঙ্কলিং লুল দ্য ডিস্ট্যান্স ফোল্ডস। অ্যান্ড ড্রাউজি মানে কি? তন্দ্রাচ্ছন্ন একটা ঘুম ঘুম ভাব, ঠিক আছে, সেটা হচ্ছে ড্রাউজি। টিঙ্কলিং মানে একটা ঘণ্টা ধ্বনি, যেটা শুনলে ঘুম পায় আর কি, এরকম একটা ঘণ্টা ধ্বনি, ঠিক আছে। আমরা তো লুলাবাই জানি, লুলাবাই মানে হচ্ছে ঘুম পাড়ানি গান, যেমন হচ্ছে ওই যে ঘুম পাড়ানি মাসি মেশি ঘুমের বাড়ি যেও, এরকম একটা গান আছে না, এগুলো ঘুম পাড়ানি গান। তো এই লুল বলতে ঘুম পাড়ানি গান, ঠিক আছে। দ্য ডিস্ট্যান্স মানে একটু দূরে, ফোল্ডস মানে হচ্ছে খোয়ার বা পশু পাখি, মানে গবাদি পশু রাখার যে জায়গা, সেটা হচ্ছে ফোল্ডস, ঠিক আছে। তো এখানে মানেটা কি দাঁড়ালো? এই দূরে যে খোয়ার আছে বা গবাদি পশুর যে রাখার জায়গা আছে, সেখান থেকে একটা মানে গবাদি পশুর গলায় যে ঘন্টি বাঁধা হয় ছোট ছোট, সেগুলোর মধ্যে সেগুলোর ঝাঁকনিতে এমন একটা সুন্দর আওয়াজ হচ্ছে, যেটা কি ঘুম ঘুম ভাব নিয়ে এসছে, লুলাবাইয়ের মতো, মানে ঘুম পাড়ানি গানের মতো একটা সুন্দর একটা শব্দ সৃষ্টি করছে, যেটা ড্রাউজিনেসে সাহায্য করছে, মানে ঘুম ঘুম ভাব পেতে সাহায্য করছে সন্ধ্যাবেলা, ঠিক আছে। এটা এখানে বলছে যে ড্রাউজি টিঙ্কলিংস লুল দ্য ডিস্ট্যান্ট ফোল্ডস, ঠিক আছে। তারপর কি? সেপ দ্যাট ফ্রম ইউন্ডার আইভি মেন্টলেট টাওয়ার দ্য মপিং আউল ডাস টু দ্য মুন কমপ্লেন, ঠিক আছে। দ্য ইয়ন্ডার মানে হচ্ছে এইখানে, ফ্রম মানে তো থেকে, ইয়ন্ডার মানে এইখানে এইরকম মানে বলছে ইয়ন্ডার, ঠিক আছে। আইভি এক জাতীয় লতা, ঠিক আছে। মেন্টলেট মানে আষ্টে পাষ্টে জড়িয়ে, টাওয়ার মানে হচ্ছে এখানে কিন্তু নেটওয়ার্কের টাওয়ার না, এটা হচ্ছে গির্জার টাওয়ার, ঠিক আছে। তো এইখানে যে টাওয়ারে লতা পাতাগুলো আষ্টে পাষ্টে ছিল, সেখানে দ্য মপিং একটা দুঃখের মুখ নিয়ে একটা আউল মানে পেঁচা সেখানে বসে আছে, এবং সে মুনকে অর্থাৎ চাঁদকে তার নালিশ জানাচ্ছে। এখানে মপিংয়ের মানেটা বুঝি, মপিং মানে স্যাড। আমরা এটা বাস্তবে ব্যবহার করে থাকি, যখন কি কেউ রাগ হয়ে বসে থাকে, তখন আমরা কি বলি? এই পেঁচার মতো মুখ নিয়ে বসে আছিস, কী হয়েছে রে তোর, এরকম আমরা একটা তো ব্যবহার করে থাকি। তো সেখানেই বলছে, তো বুঝতেই পারছো পেঁচাটা কী লেভেলের মুখটা নিয়ে বসেছিল ওখানে। তো সে ওই টাওয়ারে বসেছিল, টাওয়ারে বসে মুনকে নালিশ জানাচ্ছে। কী নালিশ জানাচ্ছে? অফ সাস এস ওয়ান্ডারিং নিয়ার হার সিক্রেট বাওয়ার মোলেস্ট হার অ্যানশিয়েন্ট সলিটারি রেইন। ওয়ান্ডারিং মানে হচ্ছে ঢোকা, বিচরণ করা। নিয়ার হার সিক্রেট বাওয়ার মানে হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা, যেখানে মানে পার্সোনাল রুম ধরতে পারো, তার সেটা ধরো পার্সোনাল রুম, ঠিক আছে। সিক্রেট মানে গোপন, ঠিক আছে। তো সেখানে ওই তার সিক্রেট রুমে তার একাকিত্বের রাজত্বে, সলিটারি রেইন, তার একাকিত্বের রাজত্বে, তার প্রাচীন একাকিত্বের রাজত্বে, মানে সে তো ওখানে একাই থাকে, সে ওখানে একাই রাজা, সেই জন্য বলছে একাকিত্বের রাজত্বে চাঁদের আলো সেখানে মোলেস্ট করেছে। মোলেস্ট মানে হচ্ছে লঙ্ঘন করে ঢোকা, তার সেই মানে বাওয়ারে, তার পার্সোনাল রুমে, তার সিক্রেট রুমে সেই চাঁদের আলো লঙ্ঘন করে ঢুকেছে, তার অনুমতি না নিয়েই ঢুকেছে। সেই জন্য সে গোমড়ানো মুখ নিয়ে চাঁদকে নালিশ জানাচ্ছে যে কেন তার এখানে সেই চাঁদের আলো ঢোকা হলো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি এই অংশটা বুঝতে পারলে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। বিনিথ দোজ রাফট ইলমস ড্যাট ইয়েট্রিজ শেড। বিনিথ মানে নিচে, দোষ মানে সেগুলো,
রাফট মানে হচ্ছে এবড়ো খেবড়ো, মানে স্মুথ নয়, ঠিক আছে। ইলম এক জাতীয় গাছ, দ্যাট ইয়ে ট্রিজ শেড, ইয়ে এক জাতীয় গাছ, শেড মানে ছায়া, ঠিক আছে। তো সেই এবড়ো খেবড়ো আনস্মুথ গাছগুলোর ছায়ার নিচে, হোয়ার যেখানে, হিপস দ্য ট্রাপ ইন এনি এ মোল্ডারিং হিপ, যেখানে কি ছিল, হিপস মানে হচ্ছে ঘাসগুলো মানে আষ্টে পাষ্টে জড়িয়েছিল, সবলে আকর্ষণ করে জড়িয়েছিল। ট্রাফ মানে হচ্ছে মিডো মানে ঘাস জমি, সেটা ঘাস জমি ছিল, ঠিক আছে। ইন মেনি এ মোল্ডারিং হিপ, সেখানে সেই ক্ষয়প্রাপ্ত, প্রাচীন ক্ষয়প্রাপ্ত অনেকগুলো স্তূপ ছিল, সারিবদ্ধভাবে অনেকগুলি কবর ছিল, ঠিক আছে। তো সেগুলো সেই ইও ট্রি এবং ইলম ট্রির যে ছায়া ছিল তার নিচে এগুলো ছিল, ঠিক আছে। এই কবরগুলোকে মানে এই কবরস্থানটাকে বিশেষ যত্ন করা হয়নি, কারণ এই কবরটাতে ছিল সেই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর। যদি এটা তাজমহল হতো তাহলে হয়তো সেখানে সুন্দর সুন্দর গাছ লাগানো হতো, সৌন্দর্যায়ন বৃদ্ধি করানো হতো, সেখানে অনেকে ঘুরতে যেত। কিন্তু যেহেতু এটা সেই সাধারণ অশিক্ষিত খেটে খাওয়া মানুষগুলোর কবরস্থান, সেহেতু সেখানে কোনো যত্ন ছিল না। সেখানকার গাছগুলো ছিল আনস্পঞ্জ, রাব, দেখলে মনে হতো যে ভয় যেন সেখানে গুপটি মেরে বসে গেছে, এইরকম আর কি অবস্থা, একটা ভয়ঙ্কর, ঠিক আছে। ইজ ইন ইটস ন্যারো সেল ফর ইভার লেট দ্য রুট ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট স্লিপ, সে প্রত্যেকটা কবরের ন্যারো সেল মানে সংকীর্ণ কক্ষগুলিতে শুইয়েছিল। কারা শুইয়েছিল? দ্য রুট ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট স্লিপ, সেই হ্যামলেট মানে কি, এখানে একটা কথা বলে নেই, হ্যামলেট কাকে বলে। হ্যামলেট একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে আধুনিকতার ছোঁয়া পড়েনি, যেখানে বিদ্যুৎ নেই, যেখানে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা নেই, একদম অনুন্নত একটা প্রত্যন্ত গ্রাম হ্যামলেট, ঠিক আছে। তো সেই হ্যামলেটের সেই পূর্বপুরুষ রুট, সেই অশিক্ষিত অসভ্য তো খেটে খাওয়া সেই মানুষগুলো সেখানে চিরন্তন ঘুমে ঘুমিয়ে আছে, ঠিক আছে। এটা পরিষ্কার। দ্য ব্রিজি কল অফ ইনসেন্স ব্রেথিং মর্ন, দ্য সোয়ালো টুইটারিং ফ্রম দ্য স্ট্রবেল শেড, দ্য ব্রিজি মানে কি, ব্রিজি মানে মৃদুবন্ধ বাতাস, কল অফ ইনসেন্স ব্রেথিং মানে হচ্ছে সুগন্ধি বাতাস, মর্ন মানে এখানে মর্নিং, ঠিক আছে। সকালের মর্নিং অর্থাৎ সকালের যে মৃদুবন্ধ সুগন্ধি বাতাসও যদি আসে, দ্য সোয়ালো টুইটারিং, কিচিরমিচির শব্দ, সোয়ালো মানে চড়ুই পাখি, ফ্রম দ্য স্ট্রবেল শেড, যে খড়ের তৈরি মাচা হয়, চালা হয়, মানে কুড়ে ঘরগুলোতে কী হয়, কুড়ে ঘরগুলোতে ওই খড়ের তৈরি চালা দেওয়া হয়, টিনের পরিবর্তে বা পাকা ছাদের পরিবর্তে চালা দেওয়া হয় ওই খড়ের তৈরি। তো ওখানে ওই চড়ুই পাখিগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তো সেই চড়ুই পাখিগুলো তাদের ওই খড়ের চালা থেকে এসে যদি কিচিরমিচির শব্দে তাদেরকে ডাকে, দ্য কক শ্রিল ক্ল্যারিয়ন অর দ্য ইকোয়িং হর্ন, কক মানে মোরগ সাধারণত কী হয়, মোরগ খুব সকালবেলা ডাকে, ঠিক আছে, সবাইকে মেসেজ দেয় যে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তোমরা সবাই উঠে পড়ো, এরকম মানে ককের একটা অভ্যাস, ঠিক আছে, সবার আগে ওঠে। তো ককও যদি মানে মোরগও যদি সেই তীক্ষ্ণ আওয়াজ, শ্রিল মানে তীক্ষ্ণ, ক্যালোরিয়ান মানে ডাক, ঠিক আছে, তো সেই তীক্ষ্ণ আওয়াজে যদি মোরগও এসে ডাকে, অর দ্য ইকোয়িং হর্ন, যদি সেই ইকো মানে কি, ইকো মানে বেশি করে প্রতিফলন হওয়া শব্দের, ঠিক আছে। ইকোয়িং হর্ন মানে সিংহা দিয়ে মানে বাঁশি টাইপের একটা বিশেষ যন্ত্র বিশেষ, যেখানে শব্দ বেশি হয়, সেই সিংহা দিয়ে যদি ডাকা হয়, নো মোর শ্যাল রাউজ দেম ফ্রম দেয়ার লভলি বেড, তারা আর কখনোই উঠবে না। রাউজ মানে কি, নো মোর শ্যাল রাউজ দেম ফ্রম দেয়ার লভলি বেড, তারা আর কখনোই উঠবে না, জেগে উঠবে না, রাউজ মানে কি, জেগে উঠবে না, দেম ফ্রম দেয়ার লভলি বেড, সেই তাদের বেড থেকে, বেড মানে কি এখানে কবর থেকে আর তারা কখনোই উঠে দাঁড়াবে না। কারণ কি,
তারা তো চিরন্তন ঘুমে ঘুমিয়ে আছে, তারা মৃত্যুর ঘুমে ঘুমিয়ে আছে, তারা সেখানে মৃত্যুর ঘুমে ঘুমিয়ে আছে। এখানে একটা মেটাফর ইউজ করা হয়েছে, বেডের সাথে এখানে কবরের তুলনা করা হয়েছে, ঠিক আছে। কবি এখানে একটা সুন্দর মানে মেটাফর ইউজ করেছেন, ঠিক আছে। তো কী দাঁড়ালো, যদি মৃদুমন্দ বাতাস, সুগন্ধি বাতাস এসেও যদি সেই ফোরফাদার অর্থাৎ হ্যামলেটের যে খেটে খাওয়া সাধারণ অশিক্ষিত মানুষগুলি ছিল কবরে শুইয়ে, চিরন্তন ঘুমে শুইয়ে, তাদেরকে যদি সেই সুগন্ধি মৃদুমন্দ সকালের বাতাসও এসে যদি ডাকে, তাদেরকে যদি সোয়ালো অর্থাৎ চড়ুই পাখিগুলো তাদের খড়ের চালা থেকে এসে যদি কিচিরমিচির করে তাদেরকে ডাকে, তাদেরকে আহ্বান জানায়, যে তাদেরকে যদি বলে তোমরা উঠো, যদি সেই কোয়াক অর্থাৎ মোরগও যদি তাদের তীক্ষ্ণ ডাকে তাদেরকে আহ্বান জানায়, তাদেরকে উঠতে বলে, তারা আর কখনোই জেগে উঠবে না, কারণ তারা তো চিরন্তন ঘুমিয়ে আছে, চিরন্তন ঘুমে শুইয়ে আছে সেই বেডে, বিছানায়, অর্থাৎ সেই কবরের নিচে, কবরের মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তারপর কি, ফর দেম নো মোর দ্য ব্লেজিং হার্ট শ্যাল বার্ন, তাদের জন্য আর গনগনে আগুন জ্বলবে না। ব্লেজিং হার্ট মানে গনগনে আগুন, তাদের রান্নাঘরে আর রান্নার জন্য গনগনে আগুন জ্বলবে না। ওর বিজি হাউসওয়াইফ প্লাই হার ইভিনিং কেয়ার, অথবা তাদের ব্যস্ত স্ত্রীরা তাদের সন্ধ্যার যে যত্ন, সন্ধ্যা হলে কী হয়, যখন কাজকর্ম ফেলে এসে সন্ধ্যায় বাড়ি ফিরে, তখন কি তাদের স্ত্রীরা তাদের কেয়ার নেয়, তাদের যত্ন করে, তারা উত্তেজিত হয়ে ওঠে তারা, তো এটাই বলছে যে বিজি ওয়াইফ প্লাই মানে কি, প্লাই মানে হচ্ছে ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, টেক কেয়ার মানে কেয়ারটা ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, তো তাদের সেই হাউসওয়াইফ, তাদের সেই স্ত্রীরা আর তাদের কেয়ারের জন্য, ইভিনিং কেয়ারের জন্য আর ব্যস্ত হবে না। নো চিলড্রেন রান টু লিভস দেয়ার শেয়ার্স রিটার্ন, তাদের আর কোনো শিশুই দৌড়ে আসবে না, কিসের জন্য, লিভস মানে হচ্ছে বাচ্চালি ম্যানারে কথা বলা, তো নো চিলড্রেন রান টু লিভস দেয়ার শেয়ার্স মানে হচ্ছে প্যারেন্টস মানে বাবা মা, ঠিক আছে, বাবা, ঠিক আছে, রিটার্ন মানে যখন সন্ধ্যাবেলা তাদের বাবা ফিরে আসবে ঘরে, তখন তাদের ছেলে মানে সন্তানরা আর তাদের কাছে দৌড়ে যাবে না, তাদেরকে আর সেই বাচ্চালিভাবে কথা বলবে না, তাদেরকে আর আদর করবে না, ঠিক আছে। ওর ক্লাইম্ব হিজ নিজ দ্য এনভিভড কিজ টু শেয়ার, অথবা তারা আর দৌড়ে গিয়ে হাঁটু দিয়ে তাদের কোলে চড়তে চাইবে না, চাইবে না। তারপর এখানে কি, এনভিড কিজ মানে কি, চুমু, যখন বাবারা সন্ধ্যাবেলা বাড়িতে ফেরে তখন তাদের সন্তানরা কি দৌড়ে গিয়ে তাদের হাঁটু ধরে কোলে উঠতে চায়, হরবর করে কোলে উঠতে চায় এবং তাদের বাবাদেরকে চুমু দিতে চায়, ঠিক আছে। তো বাচ্চারা যে চুমু দিতে চায় তাদের বাবাকে, একটা গ্রিটিং করে, সন্ধ্যাবেলা যখন তার বাবা ফিরে এসে ঘরে যে গ্রিটিং করে, সেটা হচ্ছে এনভিড কিস, ঠিক আছে। তো হয়তো তার ঘরে আর রান্নার আগুন জ্বলবে না, গনগনে আগুন জ্বলবে না, হয়তো বা তাদের স্ত্রীরা তার জন্য আর ব্যস্ত হয়ে উঠবে না, ইভিনিং কেয়ারের জন্য ব্যস্ত হয়ে উঠবে না, অথবা তাদের চিলড্রেন, তাদের সন্তানরা তাদের কাছে আর দৌড়ে আসবে না, তাদেরকে আর চুমু দেবে না, ঠিক আছে। কারণ কি, তারা তো মারা গেছে, তারা তো সেই কবরে চিরন্তন ঘুমিয়ে আছে। অফেন ডিড দ্য হারভেস্ট টু দেয়ার সিকেল ইয়েল, অফেন মানে প্রায়শই তারা কি ডিড দ্য হারভেস্ট টু দেয়ার সিকেল ইয়েল, হারভেস্ট মানে ফসল তোলা, প্রায়শই তারা, সিকেল মানে কাস্তে, ইয়েল্ড মানে হচ্ছে নেতিয়ে দেওয়া, নত করে দেওয়া, ঠিক আছে। তো কাস্তে তোমরা জানো, সিকেল কাস্তে একটা ধান কাটার অস্ত্র, কাস্তে দিয়ে ধান কাটা হয়,
তো তারা প্রায়শই ফসল কাটে। কী দিয়ে ফসল কাটে? কাস্তে দিয়ে তারা ফসল কেটে নেতিয়ে দেয়। যখন ধান কাটা হয় কি ধানের আগা ধরে কাস্তে দিয়ে নিচে কাটা হয় এবং কি ধানের আগাটাকে নিচে নেতিয়ে দেওয়া হয়, মাটিতে শুইয়ে দেওয়া হয়। তা তারা প্রায়শই হারভেস্ট করেছিল, অর্থাৎ কাঁচি দিয়ে ফসল কেটেছিল, ফসল তুলেছিল। দেয়ার ফারো অফেন দ্য স্টাবর্ন গ্লেভ হ্যাজ ব্রোক। তারা ফারো অর্থাৎ কি লাঙল, যখন জমিতে চাষ করা হয়, লাঙল যখন মাঝখান দিয়ে যায়, যখন চাষ করা হয় জমিটা, তখন লাঙল দিয়ে চাষ করা হয়। তো লাঙলটা যখন মাটিটা খোঁড়ে তখন একটা কি সংকীর্ণ একটা খালে মানে সৃষ্টি হয়, গর্তের সৃষ্টি হয় লম্বা, এবং সেই গর্তের মাটিগুলো দুই দিকে লাঙলের ফলা দিয়ে দুই দিকে জমা হয়। তো এই যে সংকীর্ণ একটা গর্ত এবং দুই দিকে যে মাটি, এটাকে বলা হয়েছে ফারো। ঠিক আছে, তোমরা যারা গ্রামের যারা ছেলেপিলে আছো তোমরা জানবে ফারো কি। দেয়ার ফারো অফেন দ্য স্টাবর্ন গ্লেভ হ্যাজ ব্রোক। স্টাবর্ন মানে হচ্ছে শক্ত মাটি। মাটিটা কি খুব শক্ত থাকে, সেই মাটিটাকে করতে হয়, চাষ করতে হয়, কর্ষণ করতে হয় লাঙল দিয়ে। ঠিক আছে, গ্লেভ হ্যাজ ব্রোক। গ্লেভ মানে সেই মাটি, শক্ত ঢেলা মাটি, হ্যাজ ব্রোক ভাঙা হয়। তো তারা কি করে? তাদের লাঙল দিয়ে সেই শক্ত মাটিগুলোকে কর্ষণ করে, তাদের ভাঙে। সুতরাং তাদেরকে ব্যঙ্গ করো না, তাদেরকে মকারি করো না। হয়তো এরা শেক্সপিয়ার হতে পারেনি, হয়তো বা এরা আলেকজান্ডার দি গ্রেট হতে পারেনি, কিন্তু এদের পরিশ্রমটাও কোনো অংশেই কম নয়। এদেরকে তোমরা ব্যঙ্গ করো না, এইভাবে কবি অনুরোধ জানিয়েছেন সবাইকে জন্য। এখানে একটা আমি কথা বলে নেই, আজকে সমাজে কি সবাই খেতে চায়, সবাই ভাত করে, সবাই ভাত কাপড় করে, কিন্তু সবাই কি সেই ভাত অর্থাৎ ফসল উৎপাদন করতে চায়? কেউই কিন্তু চায় না। কিন্তু যদি পৃথিবীতে কেউ চেয়ে থাকে, তাহলে এই সমাজের নিম্ন স্তরে খেটে খাওয়া অশিক্ষিত সাধারণ মানুষ, এরাই কিন্তু ফসল উৎপাদন করে, যারা অক্লান্ত পরিশ্রমে রোদে ঝড় বৃষ্টিতে খেটে সবার জন্য ফসল উৎপাদন করে। অথচ তাদেরকেই ইতিহাসে মর্যাদা দেওয়া হয় না, তাদেরকেই কেউই মনে রাখতে চায় না, তাদেরকেই সবাই ঘৃণা করে। এটাই হচ্ছে বাস্তব। তো কবি অনুরোধ করেছেন তাদেরকে ঘৃণা করিও না। আরবান পিপলদের বলেছেন তাদেরকে ঘৃণা করিও না। তারাও কিন্তু সেই কাস্তে দিয়ে ফসল কেটেছে, ফসলকে নেতিয়ে দিয়েছে। তারাও কিন্তু সেই লাঙল দিয়ে শক্ত মাটিকে ফলা করে দিয়েছে, ভেঙে দিয়েছে, শক্ত মাটিকে কর্ষণ করেছে। সুতরাং তাদের এই পরিশ্রমকে তোমরা ব্যঙ্গ করো না। হাউ জকান ডিড দে ড্রাইভ দেয়ার টিম অ্যাফেল্ড। কতটাই না আনন্দ ছিল যখন ডিড দে ড্রাইভ দেয়ার টিম অ্যাফিল্ড, যখন তারা তাদের দলবল নিয়ে, অ্যাফিল্ড মানে হচ্ছে মাঠে আর কি, মানে ফসলের ক্ষেতে, যখন তারা ফসলের ক্ষেতে দলবল নিয়ে যেত, তখন তাদের মধ্যে কতটাই না আনন্দ ছিল, তারা কতটাই না আনন্দ করেছিল। সুতরাং তাদেরকে তোমরা ব্যঙ্গ করো না, কারণ তারাও তো আনন্দ করেছিল। তারপর কি? হাউ বয়েড দ্য উডস বেনিথ দেয়ার স্টাডি স্ট্রক। তারা কীভাবে, বর্ড মানে কি? বর্ড মানে হচ্ছে হেলিয়ে দেওয়া, নেতিয়ে দেওয়া। তারা কি? উডস মানে হচ্ছে বনজঙ্গল। তারা বনজঙ্গলকে তাদের কুঠার আঘাতে, স্টাডি মানে পাওয়ার, পাওয়ার, শক্ত পাওয়ার, স্ট্রোক মানে হচ্ছে আঘাত, তাদের কুঠারের আঘাতে কতই না বনজঙ্গলকে তারা নেতিয়ে দিয়েছে, তারা হেলিয়ে দিয়েছে। সুতরাং তাদের এই পরিশ্রমকে তোমরা ব্যঙ্গ করো না। কবি এটাই আরবান পিপলদেরকে বলেছেন যে এরা হয়তো বা শেক্সপিয়ার হতে পারেনি, হয়তো বা আলেকজান্ডার দি গ্রেট হতে পারেনি, কিন্তু এদেরও পরিশ্রম সমাজে অত্যন্ত প্রয়োজনীয়। এদেরও পরিশ্রম কোনো অংশেই কম নয়। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।